হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে ক্লাস 12-এর বেঙ্গল বোর্ড মানে WBCHSC বোর্ডের জন্যে সেমিস্টার 4, সেই সেমিস্টার 4-এর জন্যে আমরা রে অপটিক্স শুরু করেছিলাম। আলোর চ্যাপ্টার, সেটা আমি শুরু করেছিলাম রে অপটিক্স। তার মধ্যে প্রতিফলনের আমাদের 3টে চ্যাপ্টার হয়ে গেছে, 3টে পার্ট করে তার অ্যাসাইনমেন্ট কভার হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম প্রতিসরণ, আলোর প্রতিসরণ। প্রতিসরণের ফার্স্ট পার্টে আমরা নর্মাল প্রতিসরণ রিলেটেড কিছু জিনিস শিখেছি এবং লাস্টে একদম শেষ পার্টের ফার্স্ট পার্টের শেষে লাস্ট ওই পার্শ্ব সরণের রাশিমালাটা শিখেছিলাম। সেটা ইম্পর্টেন্ট ছিল বোর্ডের জন্য এবং তার রিলেটেড কোয়েশ্চেন দেয়, সেগুলো আমরা অ্যাসাইনমেন্টে দেখব। আজকের পার্ট 2-তে পড়ব সংকট কোণ, অভ্যন্তরীণ প্রতিফলন, তার আমাদের অ্যাপ্লিকেশান, বেশ। তার সঙ্গে সঙ্গে পড়ব আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং তাদের অ্যাপ্লিকেশানস। এই নিয়ে আজকের পার্ট 2। তো যারা আলোর প্রতিসরণের পার্ট 1 পড়িসনি তারা আগে প্রতিসরণের পার্ট 1 পড়ে এসে তারপর পার্ট 2-এ আয়। আর প্রতিদিনের মতন আমি আবারও বলছি, খাতা পেন নিয়ে বস, লাইভ ক্লাস তোর মনে হবে যে আমি স্যারের কাছেই পড়ছি, এরকম মনে হবে। তো আশা করছি এই ক্লাসগুলো দেখলে তোর অনেকটাই উপকার হবে। তো সবাই ভালো আছিস আশা করছি, আমিও ভালো আছি। তো চল দেরি না করে আজকের পার্ট 2 স্টার্ট করি আজকের ক্লাস। সংকট কোণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আগের দিন প্রতিসরণ পড়ে ফেলেছি। স্যার প্রতিফলন কেন লিখেছেন? ক্লাস 10-এ পড়েছিলে, তোরা পড়িনিস, যাই হোক ভালো করে তো পড়লে তবে মনে থাকবে। বল না, সংকট কোণ কি সেটা জানবো, কি কি ঘটনা ঘটে জানবো। দেখ আমি এইখানে একটা বিভেদ তল এঁকেছি। এটা কি? একটা বিভেদ তল, বিভেদ তল। দুটো মাধ্যমকে আলাদা করেছি, এইটা ঘন, এইটা লঘু। এটা কি মাধ্যম? ঘন মাধ্যম। আমি ধরছি এই ঘন মাধ্যমটার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ডি। কেন ডি দিচ্ছি? ডেন্সার মিডিয়াম বলে বোঝানোর চেষ্টা করছি আমি। মিউ2 মিউ1 দিয়ে করবুনি, যাতে তুই পরীক্ষা হলে বুঝতে পারিস, নিজে বাড়িতে পড়লে বুঝতে পারিস, পরীক্ষা ইজিলি অ্যাপ্লাই করতে পারিস। আর এইখানটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম। এই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ আর, ক্যাপিটাল আর, রেরার। কোন রশ্মি আসবে, আসুক, আপতিত হলো মনে কর এইখানে, এরম ভাবে আপতিত হয়েছে, এটা আপতিত রশ্মি। কোথা থেকে আসছে রশ্মি? ঘন থেকে লঘু। তোর প্রথম কাজ কি? আপতন বিন্দুতে অভিলম্ব টানা, তাই তো? চলো অভিলম্ব টানো। এখানে তুই অভিলম্ব টানলি, এটা তোর অভিলম্ব। এই অভিলম্ব থেকে আপতিত রশ্মি পর্যন্ত কোণ কি? আপতন কোণ। রশ্মির যাওয়ার কথা সোজা, না গিয়ে কি হবে? লঘু থেকে ঘন যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কোন দিকে সরবে? ঘন থেকে লঘু যাচ্ছে, সেই জন্য দূরে সরলে একটু এরকম ভাবে যাবে। না অন্য কালি নে, সবুজ নে, এই যে একটু এই দিক দিয়ে গেল। এখন এটা কি? প্রতিসৃত রশ্মি। এটা কি? প্রতিসৃত রশ্মি। তাহলে অভিলম্ব থেকে প্রতিসৃত রশ্মি পর্যন্ত কোণকে আমরা কি বলি? প্রতিসরণ কোণ। অবভিয়াসলি প্রতিসরণ কোণ কি হবে? বেশি হবে আপতন কোণের থেকে, এখানে নিয়ম, এটা নিয়ম। ঘন থেকে লঘু এলেই কি হবে? আর ইজ গ্রেটার দেন আই। লঘু থেকে ঘন গেলে আই গ্রেটার দেন আর, আগের দিনই বলেছিল। আচ্ছা, তাহলে এখানে ঘটনা কি ঘটলো? নর্মাল প্রতিসরণ হয়েছে। এখন আমি যদি আপতন কোণ বাড়াই, আপতন কোণ আমার হাতে, এই যে টর্চ, আমি যেমন যেমন আপতন কোণ বাড়াবো, এই যে অভিলম্ব, আমি যদি এই দিক করি, এর এক আপতন কোণ বৃদ্ধি পাচ্ছে, প্রতিসরণ কোণ কি হবে? বাড়বে না কমবে? বাড়বে, আগের দিন বলেছি। আপতন কোণ বৃদ্ধি পেলে প্রতিসরণ কোণ বৃদ্ধি পায়। তো আপতন কোণটাকে বাড়াতে বাড়াতে আমি এরকম পর্যায়ে নিয়ে গেলুম যে
এরকম একটা আপতন কোণ করেছি আমি। অবভিয়াসলি এটা আপতিত রশ্মি, মানে আমরা বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছি আমি আপতন কোণটাকে। আমাকে অভিলম্ব টানতে হবে, চলো অভিলম্ব টানো। দিস ইজ আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তাহলে এটা আপতন কোণ আই। আপতন কোণটাকে বাড়াতে বাড়াতে এমন পজিশনে নিয়ে গেলাম যে প্রতিষ্ঠিত রশ্মিটা এরকম মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোবে। কি হবে? মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোবে, মানে বিভেদ তল বরাবর এরকম ভাবে নির্গত হচ্ছে। তাহলে প্রতিসরণ কোণ কত হলো? 90। আপতন কোণ বাড়াতে বাড়াতে এমন একটা অ্যাঙ্গেলে নিয়ে গেলাম যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, বা প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেল। এই অবস্থায় এই আপতন কোণের মানটাকে আমরা বলবো সংকট কোণ। কি বলবো? সংকট কোণ। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ইট ইজ ডিনোটেড অ্যাজ থিটা সি। অনেক বইতে শুধু ক্যাপিটাল সি দিয়েও লেখা আছে, আমরা থিটা সি দিয়ে লিখব। এবং এই সংকট কোণ ধ্রুবক হয়, ফিক্সড। সংকট কোণ কার উপর নির্ভরশীল? মাধ্যমের উপর। মাধ্যমের উপর নির্ভর করে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমের উপর নির্ভরশীল। এত ইনফরমেশন আমরা পেলুম। তাহলে সংকট কোণ কি? সংকট কোণ আর কিছুই নয়, একটা কনস্ট্যান্ট যেটা ফিক্সড একটা মাধ্যমের জন্য। আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণটা তোর হাতে আছে, সংকট কোণটা ফিক্সড। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অথবা প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল ঘেঁষে বের হয় বা নির্গত হয়, আপতন কোণের সেই মানকেই আমরা কি বলবো? সংকট কোণ। মাধ্যমের সংকট কোণ ফিক্সড থাকে। এবার তুই আইটাকে বাড়িয়ে 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 যখনই সংকট কোণের সমান হয়ে যায় তখনই কি হয়? এই ঘটনাটা ঘটে, প্রতিষ্ঠিত রশ্মি মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোবে বা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। এই পুরো ঘটনাটাকে বলে রশ্মির বিভেদ তল ঘেঁষে নির্গমন ঘটনাটাকে বলে, ইংলিশে বলে একে গ্রেজিং এমার্জেন্স। গ্রেজিং এমার্জেন্স, গ্রেস করে বেরোচ্ছে, দেখ গ্রেস করে এমার্জ হচ্ছে রেসটা। তার মানে সংকট কোণ ফিক্সড মাধ্যমে, যেমন কাঁচ মাধ্যমের সংকট কোণ 41.8 ডিগ্রি, ওটাকে আমরা 42 ডিগ্রি ধরে নিই। এবার তোর উপর নির্ভর করছে, তুই যখনই আপতন কোণকে 42 করবি তখনই এই ঘটনা ঘটবে, 42-এর কম করলে কিন্তু এই ঘটনা। এই অবস্থাতে তার মানে আমরা লিখতে পারি I ইজ ইকুয়াল টু থিটা সি এবং R ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই নয়? যখনই এই ঘটনা ঘটবে আপতন কোণটাই সংকট কোণ, যখনই এই ঘটনাটা ঘটবে। তার মানে আমি এইখান থেকে বলতে পারবো আই যখন থিটা সির কম, তাই নয়? থিটা সি তো ফিক্সড, থিটা সি থেকে যখন কম আই তখন কি হয়? সাধারণ প্রতিসরণ নর্মাল প্রতিসরণ হয়। যদি আই মানে আপতন কোণ সংকট কোণের সমান হয় তখন কি হবে? রশ্মির বিভেদ তল ঘেঁষে নির্গমনের ঘটনাটা ঘটবে। এরপরেও আমি বাড়াতে পারবো, খজরা বদমাইশের অভাব আছে। সায়ন্তন বলছে না আমি আরো বাড়াবো স্যার, আপতন কোণকে আমি আরো বাড়াবো, আমি শুয়ে শুয়ে এরকম ভাবে রশ্মি দেবো, এরকম ভাবে, এরকম ছিল আমি এরকম ভাবে দেবো। দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তখন কি ঘটবে? দেখ আরো বাড়িয়ে দিয়েছে আপতন কোণ, হয়েছে, দেখ আমি ইচ্ছা করে একটু বাড়াতে বাড়াতে নিয়ে যাচ্ছি। তাহলে এটা আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি,
তোর ফার্স্ট কাজ কি? অবিলম্ব আঁকা। কোথায়? আপতন বিন্দুতে। এই যে আপতন বিন্দু, এখানে অবিলম্ব টান, এইখানে অবিলম্ব টানলি। এইটাই কি? অবিলম্ব থেকে আপতিত রশ্মি আই। এখন তুই আইকে আরো বাড়িয়ে দিলে রশ্মি কোন দিকে শিফট হচ্ছিল? এইদিকে। এবার কি হবে? উপর দিকে চলে যাবে না? আগে তো এইখানে চলেই গেছে, এরপর কি হবে? এর পরের রশ্মিটাই, এটা মনে কর 42 ডিগ্রি, তুই 43 করলেই কি হবে? এই রশ্মিটা এইদিকে যেতে থাকবে। 44 করলি আরো ওইদিকে, 45 করলি আরো ওইদিকে, কারণ নিচে তো আর জায়গা নেই। রশ্মি ঘন থেকে লঘু গেলে কি হয়? ওইদিকে শিফট করে, তাহলে ওই দিকে চলে যাবে। তখন রশ্মি এরকম ভাবে নির্গত হবে, এই দিকে নির্গত হবে, এই যেরকম ভাবে নির্গত হলো। এই কোণটাকে আমরা বলবো আর। এই ঘটনাটাকে বলবো কি? দেখ, প্রতিফলনের মতন ঘটেছে না? এটাকেই বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রতিফলন কখন হয়? যখন আই গ্রেটার দেন থিটা সি, মানে তুই যদি আপতন কোণ সংকট কোণের থেকে বেশি দিস তখন। এবং প্রতিফলনের নিয়ম কি ছিল? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। এটা আপতন, এটা প্রতিফলন, সো আই ইজ ইকুয়াল টু আর হবে। তাহলে সংকট কোণ কি বুঝতে পারলি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হবে? শর্ত কি? আপতন কোণকে কি হতে হবে? মাধ্যমের সংকট কোণের থেকে বেশি হতে হবে, তাই তো? আর একটা কন্ডিশন আছে, লাইট শুড নিড টু কাম ফ্রম ডেন্সার টু রেয়ার মিডিয়াম। লাইটকে ঘন থেকে লঘুতেই আসতে হবে, না হলে হবে না। লঘু থেকে ঘন হয়ে গেলে হবে না। কেন হবে না স্যার? ঘন থেকে লঘু গেলে দেখ, এইখান থেকে এইখান পর্যন্ত হাউ মাচ অ্যাঙ্গেল দেয়ার? হাউ মাচ অ্যাঙ্গেল ইজ দেয়ার? কত অ্যাঙ্গেল আছে? 180। লাইট ম্যাক্সিমাম 180 পর্যন্ত বেন্ড করতে পারে। আর যদি এইটা লঘু এইটা ঘন নিস, তাহলে তো এইদিকে বেন্ড করবে। তাহলে এইদিকে কি? অ্যাকচুয়ালি এই দিকটা 180, 180 বেশি থেকে বেন্ড করতে হচ্ছে না, যাবে ওইদিকে? যাবে না। সেই জন্যে লাইট কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হচ্ছে আলোক রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যমে আসতে হবে এবং আপতন কোণকে সংকট কোণের বেশি হতে হবে। সংকট কোণ স্যার ফিক্সড, মাধ্যমের প্রতিসরাঙ্ক আছে, তাহলে এই সংকট কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি সম্পর্ক দেখব। মাধ্যম তো আছে, এবার মাধ্যম কি সবসময় কি তোকে এটা বায়ু আর এটা জল দেবে নাকি? এরকম তো নাও দিতে পারে। এটা কাঁচ, এটা জল দিল, সেই জন্যে আমি দেখ এরকম এরকম আলাদা আলাদা দুটো প্রতিসরাঙ্ক নিয়ে করেছি। তো স্যার স্পেশালি আমি এই পয়েন্টে, এইখানে যখন রশ্মি বিভেদ তল বরাবর নির্গত হচ্ছে, ওইখানে আমি স্নেলের সূত্র ব্যবহার করব, শামুকবাবুর সূত্র। চলো দেখি। আচ্ছা, কি এটা করছি আমরা? সংকট কোণ, সংকট কোণ এবং সংকট কোণ এবং মাধ্যমের মাধ্যমের প্রতিসরাঙ্কের 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 মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। এটাই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি আপেক্ষিক নিয়েছি। দেখ, মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক না বন্ধু বান্ধবের সম্পর্ক? কি দেখতে হবে সেটা। তো স্যার স্নেলের সূত্র ব্যবহার করছি। স্নেলের সূত্র ব্যবহার করে পাই কোনখানে? স্নেলের সূত্র ব্যবহার করে পাই, ব্যবহার করে পাই কি পাবো? কোন জায়গায়? যখন মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরোবে। কারণ এখানে তুই পারবি না, ইউজ করতে পারবি না স্নেলসকে। একই মাধ্যম, একই মাধ্যম। এখানে নর্মাল প্রতিসরণে তো আমি এমনি শিখে গেছি। আমার কন্ডিশন এইখানে, এখানে থিটা সি আছে,
নেই। এখানে থিটা সি আছে? নেই। তুই পাবি কি করে? এইখানে আছে। তাহলে এইখানে যদি স্নেলস ইউজ করি, আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন, তার মানে মিউ ডি ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন আর। চলো লেখো, মিউ ডি ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন আর। এখন আমরা কি জানি, এই ক্ষেত্রে আইটাই কি রে থিটা সি। তো এই ক্ষেত্রে কি হয়, আইটাই থিটা সির সমান হয় মিউ ডি ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন কত আর কত হয় 90, ভ্যালুগুলো বসালুম। সাইন 90-র ভ্যালু কত 1, নিকে ভ্যালু, বা মিউ ডি ইন্টু সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু 1। তাহলে এখান থেকে সাইন থিটা সি কত পাবো, সাইন অফ থিটা সি ইজ ইকুয়াল টু মিউ আর বাই মিউ ডি। দিস ইজ দ্য সম্পর্ক বিটুইন আপেক্ষিক প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের। এটাকে আবার এরকমও লিখতে পারিস তুই, বা সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ অফ আর উইথ রেসপেক্ট টু ডি, লিখতে পারবো। তাহলে আমরা বেশিরভাগ জায়গায় এটা ইউজ করব। যদি মিউ আর সমান 1 মানে বায়ু মাধ্যম, লঘু মাধ্যমটা কি বায়ু, এবং মিউ ডি সমান মিউ হয়, মানে লঘু মাধ্যমটা যদি তোকে বায়ু দেয়, তাহলে কি হবে, তখন সাইন থিটা সি ইজ ইকুয়াল টু, এখানে বসা 1/মিউ, এটাই আমরা মনে রাখবো। বা এরকমও মনে রাখতে পারিস মিউ ইকুয়াল টু 1/সাইন থিটা সি। তুই আমাকে বল তাহলে অতএব কস থিটা সি কত হবে? কস মানে কি 1 - সাইন স্কোয়ার, লিখতে পারবো এটা, মান বসাও, আন্ডার রুট 1 - 1/মিউ স্কোয়ার। তাহলে কস থিটা সি কত এলো, এটা এলসিএম হয়ে উপরে যাবে, রুটের ভিতরে মিউ স্কোয়ার -1, মিউ স্কোয়ার বাইরে রুট এলে কত হয় মিউ। দেখ স্যার আপনি এখানে এইটা বার করলেন, বিভিন্ন জায়গায় কাজ করব, সাইন আর কস বেরিয়ে যাওয়া মানে সব অ্যাঙ্গেল বেরিয়ে যাবে, ট্যান বলুক ট্যান বেরোবে, কট বললে কট বলবে, কোসেক বলবে কোসেক বের করতে পারবো, সেক বললে সেক বার করে দিতে পারবো। তো সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/মিউ যদি লঘু মাধ্যমটা বায়ু হয় আর ঘন মাধ্যমটা যে কোনো একটা মাধ্যম হয়, তবেই আমরা এটা বলতে পারবো। তোকে এইটা প্রমাণ করতে দেয় 2 নম্বরে, হয়েছে। এখন স্যার এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়লুম, অ্যাপ্লিকেশন কোথায়? বাস্তব জীবনে তোরা মরীচিকা দেখেছিস মরুভূমিতে, মরীচিকাতে কি হয়? প্রথম কথা মানে দেখ, এগুলা তোকে দেবে না, এগুলো তুই ক্লাস 10-এ পড়ে ফেলেছিস, এইসব বোধমূলক কোশ্চেন তোকে আর এইখানে দেবে না ক্লাস 12-এ। দূরের জিনিসকে আমরা মনে করি কাছে, অ্যাকচুয়ালি কাছে নেই। যে এটা রিলেটেড একটা গান, বাংলা গান আছে, কবি গান গেয়েছে। ধর আমি আগের দিন কি বলেছিলাম, তাপমাত্রার সঙ্গে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে, তাপমাত্রা বাড়লে প্রতিসরাঙ্ক কমে, প্রতিসরাঙ্ক কমা মানে লঘু। তাহলে সব থেকে লঘু মাধ্যম কোনটা, যেটা মাটিতে আছে, তার উপরে ঘন, তার রেসপেক্টে তার উপরেরটা কি ঘন, তার রেসপেক্টে তার উপরেরটা কি ঘন, তাহলে ঘন থেকে লঘুতেই লাইট আসছে। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যদি বেশি হয়ে যায়, সংকট কোণের থেকে আপতন কোণটা যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? দেখ মিউ যত কমবে থিটা সি তত বাড়বে, আর মিউ যত বেশি হবে থিটা সি তত কম হবে। তাহলে উপরের মাধ্যমগুলো কি ঘন, সব থেকে ভাবে এইখানে বায়ুর এইখানে মিডিয়ামটা কি ঘন, তাহলে এর মিউ বেশি, এর মিউ বেশি মানে থিটা সি কম, কম মানে কি একটু বেশি আপতন কোণ হলেই কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের হলে কি হবে,
রশ্মি এইদিকেই বেন্ট হয়ে যাবে, মানে ওইদিকেই তো যেতে থাকবে। অনেক দূরে জিনিসটা তোকে কি মনে হবে? কাছে মনে হবে। তুই ভাবছিস যত ভাবি চলে যাব, মনও মানে না, সামনে যাচ্ছিস আর পাচ্ছিস না। মরীচিকাতে এই হয়। এই যে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়লুম, এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আলোকবাহী তন্তু, ফাইবার অপটিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইবার অপটিক্স বা আলোকবাহী তন্তুর দুটি ব্যবহার লিখতে দেয়। কি দেয়? হয় একটা ব্যবহার, নয়তো দুটো ব্যবহার লিখতে দেয় 1 মার্কসের। কোনো জায়গায় 3 মার্কস দিলে যদি এরকম দেয়, সংকট কোণ ও মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো 2 মার্কস, তার সঙ্গে দেবে আলোকবাহী তন্তুর একটি ব্যবহার লেখো, কি দুটি ব্যবহার লেখো। আলোকবাহী তন্তুটা কি? ধর এইখানে আয়, বোঝার চেষ্টা কর। আলোকবাহী তন্তু হচ্ছে একটা তার, তার আমি জুম করে এঁকেছি। তারটা কি অনেক সরু। বাড়িতে ফাইবার অপটিক্স আছে না, ওয়াইফাই এর তার, কেবল নেটওয়ার্কের যে তার, হেভি সরু, ওর তো উপরে কোট করা থাকে, কোটিংটা যখন সরায় দেখবি হেভি সরু। এইখান থেকে মানে মেন ফিচার্স হচ্ছে এইখানটা মেনলি ঘটনাটা ঘটে। এই যে অংশটা থাকে একে বলে ক্ল্যাডিং। কি বলে? ক্ল্যাডিং। আর ভিতরেরটাকে কি বলে? কোর। কি বলে? কোর। এটাকে বলে ক্ল্যাডিং। আর এইখানটাকে বলে কোর। অনেক বইতে এরকম করা আছে, ইনার কোর বলে। আচ্ছা, এইখানের একটা প্রতিসরাঙ্ক থাকে, এইখানের একটা প্রতিসরাঙ্ক থাকে। এর প্রতিসরাঙ্ক বেশি রাখা হয়। প্রতিসরাঙ্ক বেশি হলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হবে? কম। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কম হলে কি হবে? সংকট কোণ যদি কম হয়, মনে কর সংকট কোণ 10 ডিগ্রি আর সংকট কোণ কারোর 20 ডিগ্রি, পার্থক্য কোথায়? যেখানে 10 ডিগ্রি অল্প আপতন কোণের জন্যই কি হয়ে যাবে? সেখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আর যেখানে 20, সেখানে কি 20-র বেশি দিতে হবে, তবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তো তুই যদি চাস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করাতে, তোকে মাধ্যম এরকম নিতে হবে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি। মানে যত বেশি ঘন থেকে যত কম লঘুতে আসবে, যত লঘুতে আসবে তত বেশি কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যে আমি বললুম ওইখানটা, এইখানে যদি 100টা রশ্মিকে পাঠাস, প্রায় প্রায় 100টা রশ্মি পাবি। 100টা রশ্মি পাবি। এরকম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে রশ্মির মানে যে ইন্টেন্সিটি তার কিছু ক্ষয় হয় না। এখন ধর একটা রশ্মি এরকম আসছে, এইখান থেকে একটা রশ্মিকে নিয়ে নিত, আপতন করলো। হ্যাঁ, তোর প্রথম কাজ কি? ওইখানে অভিলম্ব ড্র করা। চলো অভিলম্ব ড্র করো। তুই এইখানে অভিলম্ব ড্র কর। এইটা আই, এইটা থিটাসির বেশি হবে, কারণ এইখানের মিউ কি রাখা হয়? এইখানের মিউ বেশি রাখা হয়, আর এইখানের মিউ কি হয়? কম রাখা হয়। দেখ, এ তাহলে হেভি ঘন, এ তাহলে হেভি কি? লঘু। ভালো হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই অ্যাঙ্গেলে ফেললে এটা আই, আই গ্রেটার দেন থিটা সি হয়ে যাবে। হলেই কি হবে? রশ্মিটা কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করবে। করে এই গেল। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করলে এইটা যা কোণ এইটাও তাই প্রতিফলন হচ্ছে। তুই আবার ওইখানে অভিলম্ব টান, এইখানে অভিলম্ব টানলি, স্যার এইটা এর একান্তর কোণ আই হবে। সেম ভাবে চলতে থাকবে না? তোকে জাস্ট প্রথমের দিকেই এই আইটাকে কি করতে হবে? থিটাসির একটু বেশি করে দিতে হবে। ওই জন্য এখানে থিটাসি কম হবে, তো একটু অ্যাঙ্গেলটা আপতন কোণ যদি থিটাসির বেশি করে দিতে পারি, তাহলেই কি হবে? রশ্মি এরকম ভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, লাইটের স্পিডে যায়। ভাব, তোর কেবিল অপারেটর সেখানে সুইচ দিলেই তোর কাছে কি চলে আসে? ওয়াইফাই। ম্যাক্সিমাম 3-4 সেকেন্ড সময় লাগে, আরে 10 সেকেন্ডই ধর না, কত স্পিড, লাইটের স্পিডে আসছে। লাইটের স্পিডে, লাইটের এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমরা ডেটা ট্রান্সফার করছি। ভাব স্যার, কেন আপনি ডেটা ফেটা বলছেন? পড়তে হবে তো, ডিজিটাল ইলেকট্রনিক্স 12এই পড়তে হবে, বেসিক। তারপরে তোমরা সব ইঞ্জিনিয়ার হবে,
সেখানে আরো লাগবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? আলোকবাহী তন্তুর দুটো ব্যবহার খুব ভালো করে করে রাখবি। এবার একে বিভিন্ন জায়গায় আমরা এটা ইউজ করব, তোকে এই ফর্মুলাটা মনে রাখতেই হবে, এ সব জায়গায় ইউজ হবে। আর তোদের মানে সিলেবাস অনুযায়ী বেশিরভাগ জায়গাতেই লঘু মাধ্যমটা কি দেবে? বায়ু। লঘু মাধ্যমটা বায়ু দিয়েই করবে। তার মানে যখন বিভেদ তল ঘেঁষে যাবে তখন আপতন কোণ কত? সংকট কোণ। সংকট কোণটাই আপতন কোণ। প্রতিসরণ কোণ কত হবে? 90। আর যদি আপতন কোণটা প্রতিসরণ এই সংকট কোণের বেশি হয়ে যায় তাহলে আর রশ্মি বাইরে বেরোবে না, রশ্মি ভিতরেই রয়ে যাবে, ঘুরতে থাকবে। প্রিজমে পড়েছিলিস ক্লাস 10-এ, তোদের স্যার করিয়েছেন বা ম্যাডাম করিয়েছেন কিনা আমি জানি, হয়তো সিলেবাসে ছিল না ওরকম ভাবে। রে ডায়াগ্রাম করা, যেটা আইএসসির আছে, আইসিএসসিতে আছে ক্লাস 10-এ। রে ডায়াগ্রাম সেই অনুযায়ী তোকে ম্যানেজ করতে হবে, রে ঘুরতে থাকবে ভিতরে, বাইরে বেরোবেই না। এরকমও আছে। দেখ, সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইগুলোর উপর বেস করে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যখন কোনো দর্শক ঘন মাধ্যমে উপস্থিত থাকবে সে কি দেখবে। মানে বেসিক্যালি এটা সুইমিং পুলে এটা খুব ভালো দেখা যায়, সেটা আমরা এর পরে করব। কেন পরে করব? আগে আমরা আপাত গভীরতা ও প্রকৃত গভীরতাটা পড়ে নিই, তাহলে আমি কিছুটা আন্ডারস্ট্যান্ডিং পাবো, একটু বুঝতে পেরে যাবো যে ব্যাপারটা কি ঘটছে, তারপরে ওইটার লজিকটা ইউজ করব। ঠিক আছে, ওইখান থেকে ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, ভালো কোশ্চেন ওইখান থেকে হয়। এখন স্যার আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা মানে কি? আপাত মানে অ্যাপারেন্ট আর প্রকৃত মানে রিয়েল। প্রকৃত মানে যেখানে আছে অ্যাকচুয়ালি, আপাত মানে তুই দেখছিস কোন জায়গায়, তুই তিলিয়া খজরা, সেটা হচ্ছে প্রকৃত। তুই এইখানে এসে চুপ করে বসে আছিস, সেটা আপাত। স্যার বলছে না না খুব ভালো, এই যেমন ধর অয়নকে বললো, অয়ন না সৃজন, একদম ঠিক বলেছি, দেখেছিস আমার মনে থাকে আমি বাচ্চাবেলা হরলিক্স খাইনি তো কি হয়েছে। তোর নাম, তোর বাবাকে ফোন করলুম বা মাকে ফোন করলুম, হ্যাঁ বলছি যে ও তো এইখানে চুপচাপই বসে থাকে, ভালো পড়াশোনাও করে মোটামুটি, তো মা বলছে ও যে বাড়িতে বিশাল বদমাইশি করে, বই খোলে নে। মানে প্রকৃতটা কোনটা? ও বই খোলে নে, বাড়িতে বদমাইশি করে। আমি যেটা দেখতে পাচ্ছি ও আমার কাছে ভয়ে চুপ করে বসে থাকে, ওটা কি? আপাত। বুঝেছিস না বুঝিনিস? এইখানে দেখ, আমি এইখানে একটা এই যে একটা রেক্ট্যাঙ্গেল টেনেছি, অ্যাকচুয়ালি এটা রেক্ট্যাঙ্গেল না, আমি বোঝাতে চাইছি যে এইখানটা একটা আলাদা মিডিয়াম, উপরটা হচ্ছে আলাদা মিডিয়াম, উপরটা লঘু আর এইটা ঘন। মানে এখানে জল থাকতে পারে, কাঁচ থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে, নিউমেরিক্যালস করবো এইখান দিয়ে। এইখানটা থেকে এইখানে একটা অবজেক্ট আছে, তুই বাড়িতেও দেখতে পাবি। কাঁচের গ্লাসে যখন জল নিস, কাঁচের গ্লাসের নিচেটা উপর থেকে যখন দেখিস বায়ু থেকে, কাঁচের গ্লাসের তলটা একটু সামনে মনে হয় না? কেন? দ্যাট ইজ ফর দ্য রিয়েল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ। প্রকৃত গভীরতা আপাত গভীরতার জন্য হয়। কিংবা বালতিতে দেখবি, বালতিতে জল লাগলে বালতির নিচেটা একটুখানি কাছে লাগে না? ওতে একটা 1 টাকার কয়েন দিয়ে দিবি, নিচে দেখবি 1 টাকার কয়েনটা কাছে আছে। যখন তুই লঘু থেকে দেখছিস, মানে দর্শক দুটো কেস দেখতে পারে, দর্শক লঘু থেকেও দেখতে পারে আবার ঘন থেকেও দেখতে পারে, তাই নয়? আমরা দেখব দর্শক লঘু থেকে দেখলে কি দেখছে। দর্শক যখন লঘু থেকে দেখছে, ঘন থেকে দেখলে কি হবে আমরা নিজেরাই বার করে নেবো, এইটা থেকে এইটাকে অ্যাপ্লাই করেই নিজেরা ইউজ করে নেবো। তো স্যার লঘু মাধ্যমে বেসিক্যালি কি দেয়? বায়ু মাধ্যমেই তোদের দেয়। আমি তোদেরকে শেখানোর জন্য লঘু মাধ্যমে মিউ আর দিয়েছি প্রতিসরাঙ্ক, আর ঘন মাধ্যমটার প্রতিসরাঙ্ক কত নিয়েছি? মিউ ডি। স্যার এইটা মনে কর সেই 1 টাকার কয়েনটা জলের ভিতরে দেয়া আছে, অবজেক্ট। এই অবজেক্ট থেকে একটা রশ্মি সোজা সোজা বেরিয়ে যাবে, সোজাসুজি বেরোতে পারবে একদম মাধ্যমের বিভেদ এই লম্ব বরাবর। মানে আমি যদি একটা এইখান থেকে রশ্মি নিই, সে অভিলম্ব বরাবর নির্গত হচ্ছে, কোনো দিকে বেন্ট হবে? মানে একটা রশ্মি সোজা তো বেরোতেই পারে, একটাই বেরোবে, বাকিগুলো কিন্তু আর বেরোবে না, বাকিগুলো একটু হলেও কি করবে? অ্যাঙ্গেল করে বেরোবে। তো স্যার আমি ধরলুম এটা আপতিত রশ্মি একটা সোজা বেরোলো, এর পরের যে রশ্মিটা হবে সেটা তো আর সোজা বেরোবে না, সেটা সাইড দিয়ে বেরোবে। চল আমি আঁকছি, আমি জুম করে আঁকছি, আছে আছে কিন্তু খুব পাশে, আছে খুব পাশে। আমি ধরলুম এইখান দিয়ে গেছে, মানে এটা একদম পাশে, মানে এরম পাশে গেছে, আমি জুম করেছি তোকে বোঝানোর জন্য।
তাহলে স্যার এখানে প্রতিসরণ ঘটবে না ঘটবে না? ঘটবে। স্যার আমাকে প্রথম কি এইখানে অভিলম্ব টানতে হবে? তুমি একটা অভিলম্ব টেনে নাও, তুমি একটা অভিলম্ব টানো এইখানে, এই যে অভিলম্ব হলো, তাহলে এটা কি আপতন কোণ আই। রশ্মি ঘন থেকে লঘু যাচ্ছে, কি হবে? নর্মাল থেকে মানে অভিলম্ব থেকে দূরে সরবে। চলো দূরে সরাও, দূরে সরাও রশ্মিকে, রশ্মি এইদিকে যাবে। এরকম সোজা যাওয়ার কথা ছিল, এরকম সোজা যাওয়ার কথা ছিল, না গিয়ে কি একটু বেন্ট হলো, সামান্য বেন্ট হয়ে গেল। বুঝতে পারছি না বুঝতে পারিনিস? রশ্মির যাওয়ার কথা কিন্তু ছিল সোজা, এরকম সোজা যাওয়ার কথা ছিল, না গিয়ে বেন্ট হলো। তাহলে এইটা কি প্রতিসরণ কোণ। এবার দেখ, তুই যখন এইখান থেকে দেখবি, তুই যখন এইখান থেকে দেখবি, তুই লঘু মাধ্যম থেকে দেখছিস, এরকম তুই কি দেখবি? রশ্মিটা কোথা থেকে আসছে বলে তোর মনে হবে? রশ্মিটা তোর কোথা থেকে আসছে বলে মনে হবে? তোর মনে হবে রশ্মিটা এইখান থেকে আসছে সোজা, এতটা উঁচুতে উঠবে না, আমাদের কিছু করার নেই, এরকম ভাবে করতে হচ্ছে। দাঁড়া দাঁড়া, তোর মনে হবে রশ্মিটা এইখান থেকে আসছে, তো রশ্মিটা মনে হবে এইখান থেকে আসছে। তাহলে তোর ইমেজ কোথায় মনে হবে? অ্যাকচুয়াল বস্তুটাকে কোথায় মনে হবে? এইখানে মনে হবে না? হবে না হবে না? তোর মনে হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি নয়। এই রশ্মি গেল, এই রশ্মি সোজা বেরিয়ে গেল, হয়েছে? তুই নাম দিয়ে দে, এটা এ পয়েন্ট, এটা বি বিন্দু, এটা, এটাকে নাম দে সি, হয়েছে? তাহলে আমাকে বল, এইটা যদি আর হয়, এই কোণটা কি অনুরূপ কোণ, আর হবে। এইটা যদি আই হয়, এটা কি একান্তর কোণ, আই হবে। বুঝেছিস না বুঝিস? আর এইখানটা, ও এইখানটাকে সি না দিয়ে এটাকে আই দে, মানে তোর মনে হচ্ছে এইখান থেকে বস্তুটা আসছে, আই দে নাম, ইমেজ এরকম ওই অনুযায়ী দিচ্ছে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনি? তাহলে এ আর বি বিন্দু কি খুব কাছাকাছি, জাস্ট পাশে। যদি খুব কাছাকাছি হয় এ আর বি বিন্দু, তাহলে এ ও আর বি ও প্রায় প্রায় সমান। এ আর বি বিন্দু কি এখানে, এ এবং বি বিন্দু, বি বিন্দু সমপাতিত বিন্দু, খুব কাছাকাছি অবস্থিত, খুবই কাছাকাছি অবস্থিত। আমি শুধু জুম করেছি বলে ওরকম মনে হচ্ছে অনেক দূরে, অ্যাকচুয়ালি ওরা কি অনেক পাশে। তাহলে আমাকে বল, এ ও প্রায় প্রায় সমান কি হবে? বি ও, তাই নয়? এ ও আর বি ও কি হয়ে যাবে? সমান। এবং এটাও তো বলতে পারবো, এ আই আর বি আই খুব কাছাকাছি, এ আই প্রায় প্রায় সমান বি আই। বলতে পারবো না বলতে পারবো না? বলতে পারবো। এখন দেখ, প্রকৃতপক্ষে বস্তুটা কোথায় ছিল, অ্যাকচুয়ালি কোথায় ছিল? এইখানে। তার মানে এইটাকে বলবো প্রকৃত দূরত্ব, কি বলবো? বা প্রকৃত গভীরতা, কি বলবো? প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা সেটা কত? এ ও, এটাকে লিখছি আমি ডি দিয়ে, কি দিয়ে? ডি। তুই দেখছিস কোথায়? এইখানে। তুই দেখছিস কোথায়? এইখানে। এইটাকে আমি বলছি আপাত গভীরতা ডি এ। কি? আপাত গভীরতা
আপাত গভীরতা এ আই, এটাকে আমি লিখছি ডি এ। ডি এ মানে ডি অ্যাপারেন্ট, চাইলে ডিটাকে ডি আর দিয়েও লিখতে পারিস, আমি লিখছি নি, এমনিই থাক। আচ্ছা স্যার, বুঝতে পারলো। তার মানে এই টোটাল ডিস্টেন্সটা কত? ডি। এবার দেখ, আমি এই ত্রিভুজ থেকে, আগে তুই এইখানে স্নেলস ল ইউজ কর, আমি সম্পর্ক নিয়ে আসবো এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসবো। কিভাবে সম্পর্ক? আমার কাছে জানা থাকবে কি, ডি ডি ড্যাশ, মানে ডি আর ডি এ, আর ম্যাক্সিমাম আমি কি জানি, এইটা আর এইটা। তার মানে এদের মধ্যে সম্পর্ক আনতে হবে, বাকি কেউ থাকলে হবে না। কারণ আই দেখ ভিতরে আছে, আর আমি মাপতে পারবো, কিন্তু এদেরকে দিয়ে নয়। ডি ডি এ আর মিউ ডি, এদের মধ্যে দিয়ে সম্পর্ক নিয়ে আসতে হবে। বুঝেছিস না বুঝিস? এখন তুই লঘু মাধ্যম থেকে দেখছিস বলে একটু কাছে দেখছিস, আর ঘন মাধ্যম থেকে দেখলে কি দেখবি? দূরে দেখবি। আচ্ছা, সেই জন্য দেখবি যখন যারা বর্ষাতি দিয়ে মাছ ধরে, বললম বললম, বাল্লাল দেব নয়, বললম, সেই বর্ষা মতন এরকম আছে না, তাতে যখন মাছ ধরবি, মাছের মাথাকে টার্গেট করে না লেজকে টার্গেট করে? মাথাকে। লেজকে করবে। মাছ তো তুই দেখছিস এইখানে, মাছটা এইখানে নেই, তুই তো লঘু থেকে দেখছিস। মাছ আছে কোথায়? এইখানে। মাছ আছে আমার ডান হাতের নিচের কাজ, নিচে, তুই দেখছিস এইখানে। তাই তুই যদি মাথাকে টার্গেট করিস, লাগবে, ক্রস করে তেরাম বেরিয়ে যাবে। যদি লেজকে টার্গেট করিস, তাহলে গায়ের যে কোনো এক জায়গায় লেগে যাবে। হয়েছে? এবার তুই ভাব, তোকে এরকম কোশ্চেনও আছে, যেইতে পড়েছে কোশ্চেন। ধর একটা মাছ আছে, জলে আছে, মাছরাঙা উপরে আছে। মাছরাঙা কি দেখবে? মাছকে কাছে, মাছও তো মাছরাঙাটাকে দেখতে পাবে। মাছ মাছরাঙাটাকে কোথায় দেখবে? উপরে। তাহলে একে বাঁচতে হলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে, মাছরাঙাকে মাছটা ধরতে হলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। তার মানে প্রত্যেকটা জীবেরই মাথাতে বুদ্ধি আছে, আর আমরা মানুষ ভাবছি শুধু আমরাই সব কিছু জানি, তাই নয়? এই যেমন আমাদের বল না রে, ওর নামটা বল না, দিব্যু, আমি স্যার কিছুই জানিনি। মাছ যদি এত ক্যালকুলেশন করতে পারে, তুই ক্যালকুলেশন করতে পারবি নি? চলায় এদের মধ্যে আবার সম্পর্ক আনবে। ফার্স্ট ভাব, আমি বি বিন্দুতে স্নেলের সূত্রকে অ্যাপ্লাই করছি। লেখ, বি বিন্দুতে, বি বিন্দুতে স্নেলের সূত্র, স্নেলের সূত্র ব্যবহার করে পাই, স্নেলের সূত্র ব্যবহার করে পাই। কি পাবো স্যার? দেখো এইখানে আপতন মাধ্যম কোনটা? এইটা। রশ্মি এইখান থেকে আসছে স্যার, এইখানে আপতন হয়েছে। তাহলে মিউ ডি আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন, তার মানে মিউ ডি ইন্টু সাইন আই ইকুয়াল টু প্রতিসৃত মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরণ কোণের সাইন, তাহলে মিউ আর ইন্টু সাইন আর। চলো লিখে দাও, মিউ ডি ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু সাইন আর। এটা পাবো, এটা পাবো। তাহলে সাইন আই বাই সাইন আর সমান কি লিখতে পারবো? মিউ আর বাই মিউ ডি। স্যার আপনি কেন এইসব মিউ আর মিউ ডি ইউজ করছেন? পরে বুঝতে পারবি যখন পরীক্ষায় যাবি। থাক, এটা 1 নম্বর দিয়ে রেখে দে, এটাকে ফেলে রাখ। এবার এইখানে তুই কি কি পেয়েছিস? সাইন আই আর সাইন আর। দেখ কেমন ভাবে থিওরি লিখতে হয়। তুই কি কি পেয়েছিস? সাইন আই আর সাইন আর। এই ত্রিভুজটাতে আয়, প্রথমেই বড় ত্রিভুজটাতে। এই বড় ত্রিভুজটা মানে ত্রিভুজ এ ও বি, এ ও বি। আইটা জানি, এইটা স্যার লম্ব, লম্ব 90 ডিগ্রি। তাহলে এর রেসপেক্টে আমি কি সাইন নেবো না কস নেবো? সাইন নেবো, সাইন আই ছিল তো। বোঝ কিরম ভাবে থিওরি লিখতে হয়। তোকে তো এখানে সাইন আই ছিল, তাহলে তুই এখান থেকে কস আই বার করে কি ভ্যারান্ডাটা বাজাবি? সাইন আই নেবো। সাইন আই নিলে
সাইন আই মানে কি, ভূমি বাই এই লম্ব বাই অতিভুজ। তার মানে এর সাপেক্ষে লম্ব কোনটা, এইটা, এইটা। কাজ তো আমার হচ্ছে না স্যার, লম্ব বাই অতিভুজ এইটা, এইটা আমি জানিনি, কিন্তু এইটা আমি বলতে পারবো কি এর সমান, পেয়ে যাব। চলো দেখো ত্রিভুজ, এখন ত্রিভুজ এ ও বি থেকে পাই, এ ও বি থেকে পাই সাইন আই ইজ ইকুয়াল টু, কি লিখতে পারবো, লম্ব মানে এইটা এ বি, আর অতিভুজ মানে বিও, এ বি বাই বিও, বা সাইন আই, এ বি আমি জানিনি, কিন্তু বিওটা কি লিখতে পারবো, এই যে এও আর বিও সমান, এও আর বিও সমান, তার মানে এটাকে বিও লিখতে পারবো, বিওর জায়গায় কত লিখবো, ডি। চলো লেখো ডি এলো। আবার আবার আর কি আনতে হবে আমাকে, সাইন আর, সাইন আর কোথায় পাবো, এই ত্রিভুজটাতে পেয়ে যাব, ত্রিভুজ এ আই বি, ত্রিভুজ এ আই বি থেকে পাই, ত্রিভুজ এ আই বি থেকে পাই, মুখস্থ করার দরকারই নেই, তুই বুঝে গেলে একবার প্র্যাকটিস করে নিলে তোর কাজ হয়ে যাবে। সাইন আর নেবো, কেন স্যার সাইন আরই আমার দরকার, দেখ এই দিকটা তো মিউ দিয়ে এসে গেছে, এইদিকে দেখ ডি দিয়ে এসে গেছে, বলো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই আর এর রেসপেক্টে এটা লম্ব, তাহলে লম্ব এ বি অতিভুজ বিআই, চলো এ বি বাই বিআই, স্যার আমি এটাকে কি লিখতে পারবো, বিআই মানে কি এআই আর বিআই সমান, কেন সমান স্যার, এই আর এই বিন্দুটা খুব কাছে, তাহলে এটা কত লিখবো ডি এ, তার মানে এইখান থেকে তুই লিখতে পারবি, বা পাশে লিখে দিচ্ছি সাইন আর ইজ ইকুয়াল টু এ বি বাই ডি এ, এইখানে দেখ অতএব, আচ্ছা এখানে লিখে দেখ 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, শুধু ওদের মানগুলো বসিয়ে দিই, কাজ শেষ তোর। সাইন আই, বলো অতএব সাইন আই এর জায়গায় কি বসাবো, এ বি বাই ডি, আর সাইন আর এর জায়গায় এ বি বাই ডি এ সমান মিউ আর বাই মিউ ডি, এটাই ছিল, লিখতে পারবো। স্যার এ বি বলছে আমরা বাড়ি যাব, কেটে ঘর চলে যাবে, ডি এটা ঘুরে গিয়ে উপরে হলো, ডিটা নিচে হলো, মিউ আর বাই মিউ ডি, এরম ভাবে ফর্মুলাটা মনে রাখতে হয়। আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা সমান, যে মাধ্যমে দেখছি সেখানকার প্রতিসরাঙ্ক বাই যে মাধ্যমে বস্তু ছিল সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখ যদি লঘু থেকে ঘন দেখিস তাহলে লঘুর প্রতিসরাঙ্ক বাই ঘনর, সবসময় আপাত বাই প্রকৃত, আপাত বাই প্রকৃত। যদি লঘু থেকে দেখিস কি হবে, লঘুর প্রতিসরাঙ্ক বাই ঘনর, আর যদি ঘন থেকে দেখিস বাদিকটা সেম থাকবে, ঘনর প্রতিসরাঙ্ক বাই, এর জন্য তোকে মনে রাখতে হবে, হয়ে গেল এখান থেকে। এইটাকে দেখ আরো সুন্দর করে আমি এরম লিখতে পারবো, ডি এ বাই ডি ইজ ইকুয়াল টু মিউ অফ আর উইথ রেসপেক্ট টু ডি, হ্যাঁ স্যার লিখতে পারবো, কিন্তু আমি এইগুলো ইউজ করব না। কি ইউজ করব, এইটা আমার কাজে লাগবে, যদি মিউ আর সমান 1 মানে বায়ু মাধ্যম লঘুটা, এবং মিউ ডি সমান মিউ হয়, তবে কি লিখতে পারবো বলো, ডি এ বাই ডি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, 1 বাই মিউ, তাই তো গো, হ্যাঁ এইখান থেকে এইটা পেলি। এবার আমাকে বল, সম্পর্ক হয়ে গেল, সম্পর্ক হয়ে গেছে। এখন
তুই এইখানটা দেখ, শিফট কতটা উঠে এসেছে স্যার, কতটা কাছে দেখছিস বা কতটা দূরে। আর এইখানে সমস্ত মাপ কোথা থেকে নিতে হয়, বিভেদ তল থেকে। কোথা থেকে, দেখ আমি সব ক্যালকুলেশন কিন্তু বিভেদ তল থেকে নিয়েছি, সব সময় বিভেদ তল থেকে মাপ নিতে হবে। এখন কতটা সরিয়েছিস, এতটা নয়, এটাকে বলে সরণ বা শিফট, ইংলিশে বলে শিফট। কতটা সরেছে, বি মাইনাস ডি এ কতটা সরেছে, এতটা ছিল, এইখানে অ্যাকচুয়ালি ছিল, তুই দেখছিস এইখানে স্যার সরেছে এতটা, ডি মাইনাস ডি এ, ওটাকে বার করব। সরণ কতটা ঘুরেছে, তার আগে ওইখানে জায়গা ছিল নি বলে লিখিনি, একবার ওইখানটা লিখে ফেল, ডি এ বাই ডি সমান 1/μ হয়েছে। তাহলে ডি এ সমান কি লিখতে পারবো, d/μ লিখতে পারবো, এবং ডি সমান লিখতে পারবো মিউ ইন্টু ডি এ লিখতে পারবো। দেখ লিখতে পারবো এখান থেকে, হ্যাঁ স্যার লিখে দিতে পারবো। তুই আমাকে বল সরণ কত হচ্ছে, সরণ সমান ডি মাইনাস ডি এ। তাহলে ডি দিয়ে যদি রাখতে চাই সরণটা, ডি মাইনাস ডি এ মানে কত, d/μ। তাহলে এখান থেকে ডি কমন গেল, 1 মাইনাস 1/μ, এইটা সরণ। এটা কি দিয়ে প্রকাশ করলুম, প্রকৃত গভীরতা জানা থাকলে এইটা ফর্মুলা ইউজ করব, আপাত গভীরতাও জানা থাকতে পারে, তখন সরণ কত, সরণের ফর্মুলা তো সেম, ডি মাইনাস ডি এ, তখন ডিটাকে ডিএ দিয়ে আনতে হবে, লিখে রেখে দিয়েছি, মিউ ইন্টু ডিএ মাইনাস ডিএ। তাহলে এইখান থেকে ডিএ কমন চলে গেল, মিউ মাইনাস 1, এইটা আপাত গভীরতা দিয়ে লিখলে এইটা, প্রকৃত গভীরতা দিয়ে লিখলে এটা, খতম। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস, এবার শুন, এইখানটা থেকে একটা গড়দা জিনিস করা যায়, সেই থিওরিটাই তোকে ঘুরিয়ে দেবে প্রমাণ করতে, আর বাইরে দেবে হচ্ছে অঙ্ক, নিউমেরিক্যাল, বাইরে নিউমেরিক্যাল দেবে। নিটে পড়েছে এই নিউমেরিক্যাল, জেইতেও পড়েছে, তোদের বোর্ডের পরীক্ষাতেও পড়েছে। থিওরি তোকে কি দেবে ভাব, মনে কর এরকম, এরকম দুটো আলাদা আলাদা মাধ্যম আছে, এরকম দুটো আলাদা মাধ্যম আছে, দুটো আলাদা মাধ্যম। এইটার অরিজিনাল ডেপথ হচ্ছে d1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, এইটার ডেপথ হচ্ছে d2, এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ2 হয়েছে। তোকে বললো তাহলে দুটো থেকে তুই দেখছিস, এইখান থেকে তুই দেখছিস, এখান থেকে দেখছিস, বস্তু কোথায় আছে, এইখানে। তাহলে দুটোর জন্য হবে, এর জন্য একবার শিফট হবে, এর জন্য একবার শিফট হবে, কারণ এইখানটা তো বায়ু আছে, এ তো সব থেকে লঘু, এবার এদের প্রতিসরাঙ্কটা ডিপেন্ড করবে, সেই অনুযায়ী চেঞ্জ হবে। তখন ডি অ্যাপারেন্ট হবে, মানে এদের তুল্য ডি অ্যাপারেন্ট, মানে তুল্য আপাত গভীরতা দুটো মিলিয়ে হবে। তুই এমনি কি পেয়েছিস দেখ, d/μ, তাহলে আমি কি বলতে পারবো, d1/μ1 প্লাস d2/μ2, দুটোকে সাথে যোগ করে দেবো, এর জন্য হবে d1/μ1 এর জন্য, আর এর জন্য কত, d2/μ2, দুটোকে যোগ করে দেবো। এরকম তিনটে থাকলে d1/μ1 প্লাস d2/μ2 প্লাস d3/μ3, তোকে এই মাপগুলো বলে দেবে, মিউ বলে দেওয়া থাকবে, বলবে প্রকৃত গভীরতা, এই আপাত গভীরতা নির্ণয় করো, রেল কম জমা জম, তাড়াতাড়ি ভ্যালু বসাবি আর অঙ্ক হবে, সব বলে দেওয়া থাকবে। আর এমনই ভ্যালু বলে দেওয়া থাকবে নিটে, তোর সেগুলো সব কি কাটাকুটি যাবে, মানে তোকে এটা 3 দেবে যদি এটা 1.5 হয়, আর এটা 1.3 দিলে এটা 2.6 দেবে, কিংবা 3.9 দেবে, যাতে তোর কাটাকুটি হয়ে যায়, বুঝেছিস। এইটার অ্যাপ্লিকেশন আমি করালুম, এইটার প্রমাণ তোমাকে করতে হবে,
পরীক্ষায় দেয়, তোমাদের বোর্ডসের পরীক্ষায় প্রমাণ করতে দেয়, লিখে লিখে প্রমাণ করতে হবে। সেম ভাবে একবার এর জন্য বার করবি, প্রথমে এর জন্য বার করবি, মানে তুই যখন এইখান থেকে দেখছিস, এর ক্ষেত্রে তোকে ভাবতে হবে আমি এইখান থেকে দেখছি, আপাত গভীরতা বার করে নিলি। আবার এর ক্ষেত্রে এইখান থেকে দেখতে হবে, এর জন্য আপাত গভীরতা বার করলি। তাহলে মোট গভীরতা কত হবে আপাত? দুজনকে যোগ করে দেবো, দুজনকে যোগ করে দেবো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এরকম ভাবে তোকে থিওরিটা লিখতে হবে। কেরণ মালা চুপ করে যা, এদিকে আয়। স্যার দর্শক যখন, হেডিংটা মেরেছি দেখ, দর্শক যখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে রাখা আলোক উৎসকে দেখে, কোশ্চেন এরকম ভাবে দেবে, ধর সুইমিং পুল আছে, সুইমিং পুলের নিচে একটা লাইট সোর্স আছে, তুই ঘরেও করতে পারিস বালতির ভিতরে, তো বালতির ভিতরে করলে তো অনেকটা অল্প জায়গা, ভালো হবে না। তো বাইরে যখন উপর থেকে দেখবি, মানে সুইমিং পুলে একটাই লাইট আছে ঠিক ভিতরে, সুইমিং পুলের মাঝখানে, জলস্থলের নিচে লাইটটা আছে। তুই উপর থেকে যখন দেখবি গোটা সুইমিং পুলটাতে আলো দেখতে পাবি না, সুইমিং পুলের উপরে একটা কিছু বৃত্তাকার অংশ বরাবর আলোটাকে দেখতে পাবি। বাকি আলো তাহলে গেল কোথায়? বাকি আলো কোথায় গেল? বুঝছি কি করে করব, সেইটা হচ্ছে ব্যাপার। কতটা অঞ্চল বা কতটা ক্ষেত্রফল জুড়ে আমি আলোটা দেখতে পাবো সেটা, নয়তো এদের কত, এই সুইমিং পুলের গভীরতা দেয়া থাকবে, মানে এই জলের মাধ্যমের গভীরতা তোকে দেয়া থাকবে, কতটা ব্যাসার্ধ হচ্ছে সেইটা দেখতে হবে। চলো কি করে দেখবো, মনে কর এইখানে একটা লাইট সোর্স আছে, এইখানে একটা লাইট সোর্স আছে, এইটা হচ্ছে আমার লাইট সোর্স, এটা হচ্ছে আলোক উৎস এস, আলোক উৎস। তুই কোথা থেকে দেখছিস? বায়ু মাধ্যম থেকে, আলোক উৎস। তাহলে উৎস থেকে একটা রশ্মি সোজা বেরিয়ে যেতে পারবে, একটা রশ্মি সোজা বেরিয়ে যেতে পারবে, মানে বিভেদ তল বরাবর ও বিভেদ তলের অবিলম্ব বরাবর এরকম সোজা বেরিয়ে গেল। এ কোনো দিকে বাঁকবে না স্যার, কারণ অবিলম্ব বরাবর যাচ্ছে, অবিলম্ব বরাবর যাচ্ছে, এই যে কোনো দিকে গেল। এরপরে যে রশ্মিগুলো যাবে যেতে থাকবে, একটু করে অ্যাঙ্গেল করতে থাকবে, একটু করে অ্যাঙ্গেল করতে থাকবে। মনে কর যে রশ্মিটা এরকম ভাবে যত পাশে যাবে রশ্মিগুলো, তাদের কি হবে? আপতন কোণ বাড়বে, অ্যাজ এ রেজাল্ট প্রতিসরণ কোণও কি হবে? বাড়বে। মনে কর যখন রশ্মিটা এইখান থেকে যাচ্ছে, এইখানে, এখানে অবিলম্ব টান, এইখানে অবিলম্ব টানলি, এটা হচ্ছে অবিলম্ব। এটা এমন একটা আপতন কোণ বাড়ছে যত যাচ্ছে এইদিকে, বাড়তে বাড়তে কি হবে? যখন সংকট কোণের সমান হয়ে যাবে, রশ্মিটা কিরকম হয়ে যাবে? বিভেদ তল ঘেঁষে, হবে না? হবে না, মানে তখন এইটা আপতন কোণ, তখন এইটা আপতন কোণ, এটা কি? প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। এইটা আপতন কোণ মানে থিটা সি এর সমান হতে হবে। এর পরের, এর জাস্ট পরের রশ্মিটা আর দেখতে পাবি? ও তো ভিতরে চলে যাবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ভাব, আমি অ্যাঙ্গেল বাড়াচ্ছি আস্তে আস্তে, আস্তে আস্তে অ্যাঙ্গেল বাড়ছে, যত রশ্মি এইদিকে যাচ্ছে, এখান থেকে তো অনেক রশ্মি বেরোবে, একটা উৎস থেকে বহুত রশ্মি বেরোবে, অনেক, অসংখ্য। যত পাশের রশ্মিগুলো যাচ্ছে আপতন কোণ বাড়তে বাড়তে যাচ্ছে, বাড়তে বাড়তে যখন এই পজিশনে গেল, তখন থিটা সি এর সমান হয়ে গেছে। প্রতিষ্ঠিত রশ্মি কি হবে? বিভেদ তল ঘেঁষে বেরোবে। জাস্ট এর পরের রশ্মিটা আর যাবে? তুই আর দেখতে পাবি? এর জাস্ট পরের রশ্মিটা কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য নিচে চলে যাবে, তোকে আর দেখতে পাবিনি উপর থেকে। কি করে দেখবি? ও তো ভিতরে চলে গেছে, তো তুই এইখান পর্যন্ত আলোটা দেখতে পাবি। সেম ভাবে এইদিকেও তাই হবে, সেম ভাবে এইদিকেও তাই হবে, সেম ভাবে এইদিকেও তাই হবে। এইদিকেও তাই কর, এইদিকেও তাই কর,
হয়েছে? তোকে অভিলম্ব আঁকতে হবে এইখানে, অভিলম্ব টান। তাহলে তোর প্রতিষ্ঠিত রশ্মি কি হবে? এদিক দিয়ে বেরোবে। এর পরের আর রশ্মিটা দেখতে পাবি? দেখতে পাবিনি। সে কি হয়েছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলের জন্য কোথায় হয়ে গেছে? নিচে চলে গেছে। মানে তুই এইখান থেকে এই অঞ্চল জুড়ে তুই আলোটা দেখতে পাবি, এই অঞ্চলটা জুড়ে তুই আলোটা দেখতে পাবি, মানে তুই এই অঞ্চলের আলোটা শুধু দেখতে পাবি, বাকি আর আলো দেখতে পাবিনি। এই অঞ্চলের আলোটা শুধু দেখতে পাবি, বাকি আলো দেখতে পেলি। তাহলে তুই আমাকে বল, আমি কি বলতে পারবো এইটা ব্যাসার্ধ? এই যে এইখান থেকে এইটা ব্যাসার্ধ ধরতে পারবো? আর আর ব্যাসার্ধের অংশ জুড়ে আমি কি দেখতে পাবো? ক্ষেত্র। আর ব্যাসার্ধের অঞ্চলে কি দেখতে পাবো? আলোটা দেখতে পাবো, তাই নয়? এখন নাম দে, এটা এ, এটা বি, এটা এস আছে, শুধু একদিকটা দেখ। এইটা যদি, এটা আপতন কোণ থিটা সি সমান হয়েছে, তবেই তো এরকম হয়েছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি থিটা সি হয়, স্যার এইটা কি হয়? থিটা সি একান্তর কোণ। তাহলে এই কোণটাও কত হবে? থিটা সি। সেম ভাবে এটা থিটা সি হলে এটাও কত? থিটা সি। এটাকে কি বলে? অর্ধ শিরোকোণ, টু থিটা সি। যেইতে কোশ্চেন দিয়েছে অর্ধ শিরোকোণ, বাংলায় নয় ইংলিশে দিয়েছে, তাহলে কত হয়? 2 টাইমস অফ থিটা সি, পুরোটা নিতে হবে। এখন বল, এই যে এ এস ডিস্টেন্সটা কত? ডি। এ এস ডিস্টেন্সটা ডি। এইটা কত? আর। ও স্যার এটা অতিভুজ নয়, এ তো এখানে লম্ব হয়েছে, লম্ব মানে 90 ডিগ্রি লম্ব হয়েছে। তাহলে এইটা আমার কত হবে? আন্ডার রুট এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লিখতে পারবো? এইখানে আমি লিখছি, দেখ পরের পেজে, সাইন থিটা সি, সাইন থিটা সি সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? দেখো, এই থিটা সি রেসপেক্টে লম্ব কোনটা? এইটা। থিটা সি কোণের রেসপেক্টে লম্ব এইটা, আর অতিভুজ কোনটা? এইটা। মানে এবি বাই বিএস। এবি মানে কত? এবি মানে ডি, এই ডি তো নয় আর, এবি মানে আর ছিল, আর অতিভুজ মানে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার। লিখতে পারবো? এখন সাইন থিটা সি সমান কত হতো? মিউ। আবার সাইন থিটা সি, সাইন থিটা সি সমান আমরা জানতুম 1/মিউ হয়। অতএব 1/মিউ ইজ ইকুয়াল টু আর বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার। লিখতে পারবো? লিখতে পারবো? দেখ মিউ দিয়ে চলে এসছে। এবার তুই মিউকে দিয়ে নানাভাবে কাজ করতে পারিস। 1/মিউ স্কোয়ার করে নাও, এদিকে হয়ে যাবে আর স্কোয়ার, এদিকে হয়ে যাবে, এইটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করলে আসবে মিউ আর মিউ স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সেইখান থেকে আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এসো, মিউ স্কোয়ার মাইনাস 1 সমান এইচ স্কোয়ার। তাহলে এইখান থেকে এইচ সমান আন্ডার আর ইন্টু আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস 1, এইটা একটা লিখতে পারিস, কিংবা এরকম লিখতে পারিস, আর ইজ ইকুয়াল টু এইচ বাই আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস 1। এটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ। তাহলে কত ক্ষেত্রফল জুড়ে আলো দেখতে পাবি? পাই আর স্কোয়ার। দৃশ্যমান আলোর ক্ষেত্র, দৃশ্যমান দৃশ্যমান আলোর ক্ষেত্রফল, মানে আলোর অংশটার ক্ষেত্রফল। স্যার ওটা বৃত্ত তো, এ সমান পাই আর স্কোয়ার, বসিয়ে দেবে, কাজ হয়ে যাবে। কত হবে? এ ইন্টু পাই আর স্কোয়ার মানে কত? এখান থেকে আর কত বেরিয়েছিল? এইটা
পাই ইন্টু এইচ স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড এইচ উইল বি সিওরলি গিভেন অর মিউ শুড বি গিভেন, দেওয়া থাকবে তবে এই অঞ্চল জুড়ে তুই ক্ষেত্রফলটা দেখতে পারবি। এরকম অঙ্ক দিলেও দিতে পারি, বাইরে কার আমি সব জিনিস একসঙ্গে মিশিয়ে বলছি, কারণ তুই তো শুধু বোর্ডস ভাবলে হবে না, সব কিছুই তোকে ভাবতে হবে। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা এই যে আমরা প্রতিসরাঙ্ক বললুম মাধ্যমের, এর ইম্প্যাক্ট যদি দেখতে চাস, ধর কাঁচের তো একটা প্রতিসরাঙ্ক আছে ফিক্সড, কাঁচের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 1.5, 3/2, কাঁচের তো একটা প্রতিসরাঙ্ক আছে। সেম যদি একটা প্রতিসরাঙ্কের অন্য মাধ্যম যদি কাঁচে ডোবাস কি হবে, সে ভ্যানিশ হয়ে যাবে। কাঁচে এইটাকে যদি ডোবাস দেখতে পাবি, মানে ধর জলে যদি এইটাকে ডোবাস দেখতে পাবি, জলের সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো বস্তুকে যদি জলে ডোবাস দেখতে পাবি না, ভ্যানিশ হয়ে যাবে। মানে দুটো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক সমান হয়, দুজন দুজনকে কি করে দেবে, ভ্যানিশ করে দেবে। সেরকম কাঁচের প্রতিসরাঙ্ক আর আমাদের যে সানফ্লাওয়ার তেল আছে, আরে লুচি ভাজার তেল রে, ও দুজনের কি প্রতিসরাঙ্ক সেম। তো কাঁচকে যদি ওই রিফাইন তেলে ডোবাস, দেখবি কাঁচটাকে ডোবাচ্ছিস তো দেখবি নিচেরটা দেখতে পাবি না, আর পুরো কাঁচটাকে ডুবিয়ে দিবি দেখতেই পাবি না। তো দেখবি আমার মনে হয় একটা ভিডিও আছে, দেখবি এরকম যত সম্ভব কোনো একটা রিলসে আছে, দেখবি দেখতে পাবি, তোকে আমি দেখাতে পারতাম, তাহলে আমাকে বড় কাঁচের জারে ওই তেলটা ঢালতে হবে, ঢেলে কাঁচের বস্তুকে ডোবাতে হবে, দেখবি একটা ছোট এরকম কিছু জিনিস কাপ বা কিছু একটা ডোবাচ্ছিল, চাইলে দেখতে পারিস। এগুলো রিয়েল ইনসিডেন্ট, তুই বাস্তবে দেখতে হবে, তুই যদি না বাড়িতে দেখিস এইগুলো করে তো ভালো লাগবে না। ইন্টারেস্টিং বানাতে গেলে তোকে নিজেকে ইন্টারেস্ট আনতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখ, এখানে একটা দিয়েছি, জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, এত সেমি গভীরে আছে। কোনো ব্যক্তি আকাশকে যে শঙ্কুর মধ্যে দেখে তার অধশির কোণের মান কত। আমি এইখানে একটু ভুল বলে ফেলেছি, অধশির কোণ মানে হচ্ছে এই থিটা সিটা, অধশির কোণ মানে একটা, যত সম্ভব একটাই হয়, এই থিটা সিটা হাফ শঙ্কুর এই গোটা কোণের মধ্যে হাফ, এইটা থিটা সিটাকেই অধকোণ শিরোকোণ বলবো। তাহলে দেখ তোর এক লাইনে উত্তর হবে, একটা লাইনে। তোকে থিটা সি বার করতে বলেছে, থিটা সি সমান ফর্মুলা কি ছিল, তোকে ডি বলে দেওয়া আছে 12 সেমি, মিউ বলে দেওয়া আছে 4/3, তাহলে থিটা সি সমান কত হবে বল। এখান থেকে ফর্মুলা দেখ, সাইন থিটা সি দিয়ে আনলে আমার সুবিধা হবে। এই যে স্যার हो गया भाई, সাইন থিটা সি কত হয় 1/μ, সো থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স মিউ মানে কত 4/3, ঘুরে গিয়ে কি হয়ে যাবে 3/4, हो गया উত্তর। এটাই অধশির কোণের মান। তাহলে স্যার 12 সেমিটা তোমায় বোকা বানানোর জন্য দিয়েছে, বুঝতে পারলি। তোকে এই দুটো দিয়ে তোকে যদি বলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধের শঙ্কু পাবো, কত ব্যাসার্ধের শঙ্কু পাবো, বার করতে পারবি নি। মিউ পেয়ে গেলি, ডি পেয়ে গেলি, ডি মানে এখানে এইচটাকে ডি ধরেছি, বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। কত অঞ্চল জুড়ে দেখতে পাবি, পাই আর স্কোয়ার, আর বার করে নিয়ে পাই আর স্কোয়ার মেরে দাও, হয়েছে। সেম ভাবে করতে পারবি না, করতে হবে, করতে পারবি, বাড়িতে এক্সট্রা করে করবি তোরা নিজে, যে আমাকে শুধু এটা বার করতে বলেছে বলে আমি ওটা করবো না। কত ব্যাসার্ধের শঙ্কু দেখতে পাবো, বার করলি। আর কত অঞ্চল জুড়ে আলোটা দেখতে পাবো, মানে কত অঞ্চল জুড়ে আকাশটা দেখতে পাবো, সেটা বার করতে পারবি, পাই আর স্কোয়ার। নেক্সট কোশ্চেন, √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো। মানে প্রথমে এরকম একটা বিকার নেওয়া হয়েছে, এইখানে এই তরলটা ঢেলেছে, এই তরলের কত মিউ কত √3, এবং তার উপর এত প্রতিসরাঙ্কের একটা তেল ঢালা হলো, আবার একটা তেল ঢেলেছে, তেল এর কত 3/2। এই তরল দুটির মধ্যে সংকট কোণ, সংকট কোণ এর √3 মানে কত হয় 1.71, √2 মানে 1.41, আর √3 মানে 1.73, আর √3/2 মানে 1.5। তার মানে এ লঘু এ ঘন, এ লঘু
এ ঘন, সেই জন্যে তোকে আমি এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক দিয়ে শিখিয়েছিলাম। দেখ এইখানে একদম প্রথমে চলে যায়, এই দেখ সাইন থিটা সি সমান মিউ আর বাই মিউ ডি কত হয়, চলো সাইন থিটা সি, সাইন থিটা সি, সাইন থিটা সি সমান মিউ আর, কোনটা মিউ আর, এ, কারণ এ 1.5, 3/2 বাই থিটা ডি √3। সো সাইন থিটা সি ইজ ইকুয়াল টু, √3 দিয়ে কেটে √3 হবে, √3/2 থিটা সি, সাইন থিটা সি, √3/2 মানে কত রে, সাইন 60, साइन 60, सो थीटा सी इज इक्वल टू 60 डिग्री हो गया। এবারে বুঝেছিস কেন আমি থিটা আর দিয়ে করেছিলাম? সব সময় দেবে নে বেটা, हर दिन সানডে নেই হতা, প্রতিদিন কি রবিবার নাকি খাসির ঝোল আর ভাত খাবি? শুধু জল আর বায়ু ওই নিয়ে নয়, আলাদা আলাদা। এবার তোকে দেখে বুঝতে হবে কোনটা মিউ আর আর কোনটা মিউ ডি, কারণ √3/2 মানে হচ্ছে 1.5 আর √3 মানে কত 1.73 হয়, ওই কাছাকাছি প্রায়। বুঝতে পেরেছিস? এরকম অঙ্ক এই দুটোই তোদের বইয়ের, ছায়ার বইয়ের অঙ্কে, ছায়া প্রকাশনীর বইয়ের। এবার তুই ছায়া প্রকাশনীর বইয়ের বা তোর সাঁতরার যদি বই থাকে বা পারুল প্রকাশনী, যে কোনো প্রকাশনীর বইয়ের যে পড়িয়েলুম, যে জিনিসগুলো পড়ালুম তার উপর থেকে তুই 3-4টে নিউমেরিক্যাল সলভ কর, তাহলেই তোর হাত পুরো প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পেরেছিস? নেক্সট দিন প্রিজম পড়বো, প্রিজম রিলেটেড জিনিস, প্রথম যেটা ক্লাস 10-এ পড়েছো সেটা পড়বো, তারপর চলতে থাকবে।